TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আজকে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। স্বাগত জানাচ্ছি আপনাকে। ভালো আছেন নিশ্চয়ই? ব্যস্ত আপনি, তারপরও আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন, সে কারণে শুরুতে ধন্যবাদ দিয়ে নিতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারাও ভালো আছেন। অনেক চেঞ্জ হচ্ছে, বাট উই আর ট্রাইং টু ডু দ্য বেস্ট উই ক্যান টু স্টে আপডেটেড। এবং আমরাও চেষ্টা করছি। আজকে অনেকগুলো নতুন তথ্য আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে সবচেয়ে বড় তথ্য আজকে যে ঘোষণাটি এসেছে, ট্যাক্স ফাইলিংয়ের যে সময়সীমা সেটি বাড়ানো হয়েছে, 15 মে পর্যন্ত করা হয়েছে। এটি নিয়ে আমরা আগেও বলেছিলাম যে এবার হয়তো ট্যাক্স সিজনের কারণ যেহেতু 1.9 ট্রিলিয়ন বিলটি পাস হয়েছে, এরপর অনেক কিছুই পরিবর্তন আসছে ট্যাক্স সিজনের, বিশেষ করে বেকার ভাতা যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে। তখনই কিন্তু আলোচনা হচ্ছিল যে হয়তো ট্যাক্স সিজনের যে সময়সীমাটি আছে সেটি বাড়ানো হবে, এবং আজকে এই ঘোষণাটি আসলো, সেটি হচ্ছে 15 মে পর্যন্ত। এছাড়া স্টিমুলাস চেকের অর্থ অনেকেই পাওয়া শুরু করেছেন, তবে অনেকগুলো প্রশ্নও আছে এক্ষেত্রে। যেমন অনেকে হচ্ছে বাচ্চাদের টাকাটি পায়নি, হাজব্যান্ড ওয়াইফ তাদের অর্থটি পেয়েছেন, আবার অনেকে পুরো অর্থটি পেয়েছেন। আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন সবার যে স্টিমুলাস চেকের অর্থ একসাথে আসেনি। আবার অনেকে হচ্ছে পেয়েও গেছেন, আবার অনেকে অপেক্ষা করছেন, যেটি হচ্ছে 1.9 ট্রিলিয়ন ডলারের যে বিলের আপডেট। সেই সাথে আমরা কথা বলবো পিপিপি লোনের সময়সীমা এবং আরও যে বিষয়টি আসবে বেকার ভাতা। কারণ আমরা জানি যে বেকার ভাতার বিষয়টি বেশ কিছু প্রশ্ন এখন সামনে চলে এসেছে। সেটি হচ্ছে যে আবার নতুন করে ক্লেম ফাইল করতে হবে কিনা, নাকি সার্টিফাই করে গেলেও হবে। এইসব প্রশ্নের উত্তর আব্দুল চৌধুরী, আমি যেহেতু ছোট ছোট করে ইনফরমেশন কিংবা কতগুলো প্রশ্ন উত্থাপন করছি, আপনি যেহেতু এই বিষয়ে প্রফেশনাল, আপনার কাছ থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব। শুরুতে স্টিমুলাস চেকের আপডেটটি জানতে চাই। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট যাদের তাদের চলে গেছে, কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন যে তারা তাদের সন্তানের অর্থটি পাননি। কেন এমন হচ্ছে, আপনার কি মনে হয়? ওকে, এখন বাচ্চারা কেন এটা পায় নাই এখনো বর্তমানে এই ইনফরমেশনটা নাই, বাট এইটা মোস্ট লাইকলি একটা আইআরএস এর গ্লিচ হবে। কারণ অনেকের বাচ্চারাও পাইছেন, ডিপেন্ডেন্টরাও পাইছেন, আর অনেকের বাচ্চারা পান নাই। সো এজ অফ রাইট নাও এখন কোনো ইনফরমেশন নাই এটার উপরে, অ্যাটলিস্ট আমার কাছে ইনফরমেশন নাই। কারণ ডাইরেক্ট ডিপোজিট গুলো আসা শুরু হয়েছে আজকে সকালবেলা। ইউজুয়ালি আইআরএস যখন আপনার স্টিমুলাস চেকটা কত টাকা পাবেন ওইটা ডিটারমাইন করবে, তখন ওরা প্রথমে দেখে আপনি 2020 ট্যাক্স রিটার্ন ফাইল করছেন কিনা না। যদি 2020 ট্যাক্স রিটার্ন আপনার ফাইলিং হয় নাই, তাইলে ওরা 2019 এর ট্যাক্স রিটার্ন ইউজ করে। এখন অনেকেই মনে করতে পারেন যে ওকে আমি তো 2020 ট্যাক্স রিটার্ন ফাইল করে ফেলছি অলরেডি, বাট দেন এখন বোঝা লাগবে যে আইআরএস কি ওই ট্যাক্স রিটার্নটা অলরেডি প্রসেস করছে কিনা না। এখন আপনি ফাইল করে ফেলতে পারেন, বাট ওরা যদি প্রসেস না করে তাইলে ওরা 2019 এর স্টিমুলাস চেক ইউজ করবে। এখন এমনও হইতে পারে যে সিচুয়েশনে আপনারা 2020-তে ডিপেন্ডেন্ট কম ছিল, বাট 2019-এ অনেক ডিপেন্ডেন্ট ছিল, ওই কারণে আপনারা অনেক বড় স্টিমুলাস চেক পাইছেন, যেটা আপনি 2020-র ট্যাক্স রিটার্নে পাইতেন না। তো এখন আপনাদের কনসার্ন থাকতে পারে যে ওকে এই পয়সাটা কি আমার ফেরত দেওয়া লাগবে কিনা না। এজ অফ রাইট নাও আইআরএস এর রুল যেটা বলছে, আপনি যদি স্টিমুলাস চেক পেয়ে গেছেন এইটা ফেরত দেওয়া লাগবে না। আপনার যদি কোনো ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট থাকে অথবা স্পাউস থাকে যারা আনফরচুনেটলি কোভিড এর কারণে ডিসিজড হয়েছে, মারা গেছেন, আইআরএস যেটা বলছে যদি 2021-এ কেউ যদি ডিসিজড হয়ে থাকে 2020-র ওই পেমেন্টটা আপনার ফেরত দেওয়া লাগবে না। এগেন এইটার উপরে আরো ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আইআরএস গাইডলাইন প্রোভাইড করবে, বাট এজ অফ রাইট নাও আমাদের ওইটাই ইনফরমেশন। ওয়ান থিং আমি আপনাদেরকে যেটা জানাইতে চাই যে আপনারা যদি স্টিমুলাস চেক পান নাই, আপনার অ্যাকাউন্টেন্টের অফিসে কল করে আসলে ওদের কাছে অনেক আনসার গুলো থাকবে না। কারণ এই আনসারটা পাইতে হইলে আপনি আইআরএস এর ওয়েবসাইটে যাইতে পারেন, গো আন্ডার গেট মাই পেমেন্ট, ওইখানে আপনি আপনার স্টিমুলাস চেকের স্ট্যাটাসটা দেখতে পারেন। অলসো যারা বাচ্চাদের পয়সাটা পান নাই, আপনার এটা পাওয়ার কথা, মেবি আইআরএস ওইটা আরেকটা চেক পাঠাবে অথবা ডাইরেক্ট ডিপোজিট পাঠাবে। এন্ড ওয়ার্স্ট কেস সিনারিও, যদি আপনি
কোনোভাবে এটা পান নাই, তাইলে আপনার 2021 এর ট্যাক্স রিটার্নে আপনি তখন ওইটা রিকুপ করতে পারবেন। দিস ইজ দ্য লাস্ট মেথড বেসিক্যালি। মানে অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে, রাইট? এই যে এখন শুধু এটা নতুন ইনফরমেশন আইআরএস গাইডলাইন দিবে, বাট অ্যাজ অফ রাইট নাও আপনারা শুধু একটু পেশেন্স থাকা লাগবে। মানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ অনেকের যেটি একটি নির্দিষ্ট আয়সীমার মানুষ যারা পাওয়ার কথা তারা কিন্তু এরই মধ্যে পাওয়া শুরু করে দিয়েছেন, আর যেটি অনেকে পাননি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সেটি যেটি আব্দুল চৌধুরী বলছিলেন খুব সুন্দর করে, অপেক্ষা করা ছাড়াই এই মুহূর্তে আর উপায় নেই। আরেকটি বিষয় আমি জানতে চাই, আমি শুরুই করেছিলাম যে ট্যাক্স সিজনের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেকেই প্রশ্ন ছিল, বিশেষ করে $1.9 ট্রিলিয়ন বিলটি পাশ হওয়ার আগে, যে আসলে তারা ট্যাক্স ফাইলটি কখন করবেন, কখন করলে ভালো হয়। এই মুহূর্তে যেহেতু এক্সটেনশনও করা হয়েছে, আপনার কি মনে হয় যে যেহেতু $1.9 ট্রিলিয়ন যে বিলটি আস্তে আস্তে বাস্তবায়ন শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, ট্যাক্স ফাইলটি কখন করা উচিত, নাকি এই মুহূর্তটি ব্যবহার করা উচিত? হ্যাঁ, এখন বর্তমানে আমাদের বলছে এই ট্যাক্সের ডেডলাইন এক্সটেন্ড হয়েছে মে মাসের 15 তারিখ পর্যন্ত, বাট মে 15 পরে আই থিঙ্ক এটা স্যাটারডে বোধহয়, এই কারণে অ্যাকচুয়াল ডেডলাইন হবে মে মাসের 17 তারিখ। দ্য রিজন আইআরএস এটা এক্সটেনশন করছে কারণ হলে গিয়ে সব অ্যাকাউন্টিং ফার্ম যারা ট্যাক্স রিটার্ন করেন অথবা অ্যাকাউন্টিং অডিট যারাই করতেছেন, মোস্ট ফার্মস এখন খুবই ব্যাকড আপ হয়ে গেছে, প্লাস আইআরএস এর অফিসও অনেক ব্যাকড আপ, বিকজ ওদের স্টিমুলাস চেক পাঠানো লাগতেছে, প্লাস ট্যাক্সের ডেডলাইনটা লেট, ট্যাক্সের ফাইলিংটা একটু লেটে শুরু হয়েছে। অলসো আমাদের এই যে আনএমপ্লয়মেন্টের অ্যাডজাস্টমেন্ট যেটা হয়েছে মাঝখানে, ওইটা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করছে, এই কারণে আইআরএস এর ডেডলাইনটা একটু এক্সটেনশন হয়েছে। এখন আপনারা যারা অলরেডি ট্যাক্স রিটার্ন ফাইল করে ফেলছেন, আপনারা বর্তমানে কোনো কিছু করবেন না, অ্যামেন্ডমেন্টও করবেন না আনটিল আইআরএস গাইডলাইন দেয়। ওরা বর্তমানে গাইডলাইন বলছে যেটা, ডোন্ট ডু এনিথিং অ্যাজ অফ রাইট নাও, ডু নট অ্যামেন্ড ইট। আইআরএস গাইডলাইন বলবে দিবে আপনাদেরকে, মেবি ওরা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবে, যদি ওরা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট না করতে পারে তখন আপনাদেরকে বলবে কি করার জন্য। সেকেন্ডলি, এখন আইআরএস আপনারা নতুন যারা ফাইল করতেছেন, যারা আমি ইনফরমেশনটা দিয়ে দেই, যারা বাসা থেকে অনেকেই ট্যাক্স ফাইল করেন, দ্যাটস ফাইন। আপনারা আনএমপ্লয়মেন্ট যারা পাচ্ছেন $10,200 আপনার এক্সক্লুশন হবে, এই এক্সক্লুশনটা আপনি আদার ইনকাম লাইনে নেগেটিভ নাম্বার হিসেবে বসাবেন। কিপ ইন মাইন্ড, আপনার মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যদি 150,000 উপরেও হয়, তাহলে কিন্তু আপনারা এই $10,200 এক্সক্লুশন থেকে বঞ্চিত হবেন। এইটা $10,200 এক্সক্লুশন আপনার জন্য এবং আপনার স্পাউসের জন্য। নাও আরেকটা ইস্যু যেটা দাঁড়াইছে, নিউ ইয়র্ক স্টেট এট লিস্ট এন্ড অন্যান্য স্টেট মোস্ট লাইকলি এজ ওয়েল, এখনো গাইডলাইন দেয় নাই যে ওরা আইআরএস এর রুলটা ফলো করবে কিনা না। এই কারণে অনেক স্টেট বর্তমানে ফাইল করা যাবে না, বিকজ আনটিল দ্য স্টেটগুলো এসে আপনাদেরকে ডাইরেক্টলি বলে ওকে আমরা আইআরএস এর রুলটা ফলো করব, অতদিন নিউ ইয়র্ক এবং অন্যান্য স্টেট আইআরএস এর রুলের জন্য ওয়েট করছিল। এখন আইআরএস ওদের রুলটা ইস্যু করছে, এখন মেবি লেটার দিস উইক অথবা নেক্সট উইক স্টেটগুলো বলবে যে ওকে আমরাও আইআরএস এর রুলটা ফলো করব। ওরা যদি আইআরএস এর রুল ফলো না করে, তাইলে শুধু যেটা হইতে পারে যে আপনারা আইআরএস এর ক্ষেত্রে, ফেডারেল ক্ষেত্রে এক্সক্লুশনটা পাবেন আনএমপ্লয়মেন্টের জন্য, কিন্তু স্টেটের ক্ষেত্রে না পাইতে পারেন। এটা স্টেট বাই স্টেট কেস ডিটারমিন হবে। As of right now, ওইটাতে কোনো গাইডলাইন নাই, বাট মোস্ট লাইকলি আই থিঙ্ক মোস্ট স্টেটগুলো আইআরএস এর রুলটা ফলো করবে। আমার একটি প্রশ্ন আছে আব্দুল চৌধুরী, আপনি বলছিলেন যে স্পাউসের ক্ষেত্রে যেহেতু আমরা 20,400 বলছি এবং যারা ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রে বলছি 10,000 যেটি 200, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে অনেকের স্পাউসই তো কাজ করেন না, তো জয়েন্ট ফাইলিং জয়নিং ওই হিসেবে ধরা হবে না? বেকার ভাতা স্পাউসও পাচ্ছেন, তিনিও পাচ্ছেন, সেই হিসেবে এই $20,400 যেটি এক্সক্লুশনের কথা বলছেন সেটি হবে? ওকে, সো ধরেন আপনার টোটাল ইনকাম 40,000, ওকে, 20,000 আসছে ট্যাক্স পেয়ারের আনএমপ্লয়মেন্ট থেকে, আর আরো 20,000 আসছে স্পাউসের, হাজব্যান্ড ওয়াইফ স্পাউস যেটাই হোক, আরো 20,000, তো আপনার টোটাল ইনকাম হয়েছে 40,000। ওই 40,000 থেকে প্রথমে আপনার ট্যাক্স পেয়ার যিনি, উনার জন্য আনএমপ্লয়মেন্টের জন্য $10,200 বাদ যাবে, স্পাউসের $10,200 বাদ যাবে উনার যদি আনএমপ্লয়মেন্ট থেকে থাকে। আচ্ছা, তারপরে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন গুলো আসবে। আরেকটা জিনিস, এখন আপনার স্পাউসের যদি আনএমপ্লয়মেন্ট ইনকাম শুধু 5,000 হয়, তাইলে উনার এক্সক্লুশনটা হবে শুধু 5,000।
আমার কথাটা বুঝছেন তো, রাইট? হ্যাঁ, বুঝে গিয়েছে। Yeah. মানে আপনি খুব সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, কারণ এটি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে সেই অর্থটি কিভাবে বাদ দেয়া হবে, কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। আরেকটি প্রশ্ন, অনেকে যেটি বলছেন যে যেহেতু অনেকের বেকার ভাতা, যেটি আমরা ইউআই যেভাবেই বলি না কেন, শেষ হয়ে গেছে, অনেকেরই নতুন করে ফাইল করতে হচ্ছে, তো এই প্রশ্নটি খুব বেশি আসে আমাদের কাছে যে তারা কি নতুন করে ফাইল করতে হবে, নাকি তারা সার্টিফাই করে গেলেই অটোমেটিক্যালি সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে বেকার ভাতার ক্ষেত্রে? কারণ আমরা জানি যে এই বিলের আওতায় 6 সেপ্টেম্বর পর্যন্ত বেকার ভাতাটি পাবেন। ওকে, যারা পিইউএ পাচ্ছেন, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, আপনাদের নতুন করে আরেকটা ক্লেম করা লাগবে না। নতুন করে আবার এই ইটস কল ফাইল এ ক্লেম, নতুন করে আপনার এই অ্যাপ্লিকেশনটা করা লাগবে না। যারা ইউআই পাচ্ছেন আপনাদের করা লাগবে। এখন সেকেন্ড থিং হলো আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকবে, ওকে আমি কি পিইউএ পাচ্ছি নাকি ইউআই পাচ্ছি? নিউ ইয়র্ক স্টেট কিন্তু আপনাদেরকে সবসময় ইমেল দেয় এটা নিয়ে। আপনি যদি কোনো ইমেল পাইছেন বলছে যে ফাইলে নো ক্লেম, আপনার মাস্ট ফাইলে নো ক্লেম করা লাগবে। এখন এই ইনফরমেশনটা ওরা আপনাকে ইমেলও দিবে, আপনার অনেকের যদি টেক্সট মেসেজের সাবস্ক্রিপশন থাকেন টেক্সট মেসেজও দিবে, প্লাস আপনারা যখন সার্টিফিকেশন করতে যাবেন তখনও দিবে। এখন আমার সাজেশন যেটা, আপনাদের যদি বলে ফাইলে নো ক্লেম, জাস্ট ফাইল দ্য নো ক্লেম। এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা আপনাদের জানতে চাবে যে ওকে আপনি কত প্রিভিয়াস এমপ্লয়ার কে ছিল গত 18 মাসের এন্ড থিংস লাইক দ্যাট। সো আপনারা যদি ফাইলে ক্লেম থেকে থাকে আপনারা ফাইলে নো ক্লেম দেয়ার ইজ, এন্ড জাস্ট যত কোয়েশ্চেনগুলো আছে আপনারা সঠিকভাবে আনসার দিবেন, এন্ড তখন আপনার এই ক্লেমটা রিনিউ হয়ে যাবে। মানে যাদের নতুন করে ফাইল ক্লেম করতে বলছেন, আপনি বলছেন যে তাদেরকে করতেই হবে, যেহেতু তাদেরকে মেল দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, পিপিপি লোন নিয়ে আপডেট আপনার কাছে কি আছে? লোনগুলো সম্পর্কিত আপডেট নিয়ে নিতে চাই। ওকে, তো পিপিপি লোনের কারেন্ট ডেডলাইন হইলে গিয়া মার্চ মাসের 31 তারিখে, রাইট, এন্ড অফ দ্য মান্থ। বাট হাউস এখন বিল পাস করছে যেখানে ওরা এই অ্যাপ্লিকেশনটা মে মাসের 31 পর্যন্ত এক্সটেনশন করার জন্য। এখন হাউস থেকে এটা পাস হয়েছে 400 ভার্সেস 10টা ভোট, সামথিং লাইক দ্যাট। এখন ওইটা সেনেটে যাবে, এন্ড সেনেটে এটা পাস হওয়ার কথা। এখন যারা অ্যাপ্লিকেশন করেন নাই, আপনারা যদি অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলেন। কারণ হলে গিয়া এই বছর কিন্তু পিপিপি লোন অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগতেছে। অনেকের কুইকলি হয়ে যায় 3 সপ্তাহের মধ্যে, অথবা অনেকের আরো বেশি সময় লাগে। কারণ হলে গিয়া এই বছর এসবিএ প্লাস ব্যাংকরা অনেক ম্যানুয়াল রিভিউ করতেছে টু মেক শিওর যে আসলেই ইন্ডিভিজুয়াল ইনকামটা অ্যাকুরেট, ইন্ডিভিজুয়ালটা আসলেই এক্সিস্টিং, উনার বিজনেসটা এক্সিস্টিং। বিকজ এসবিএ এর মেইন কি বলে এটা মেইন প্রবলেম যেটা ছিল ইন দ্য পাস্ট, গতবার যেটা লাস্ট ইয়ারে যত পিপিপি লোন পাস হয়েছিল, অনেক লোন দেখা গেছে যে এইটা ফ্রজুলেন্টও হইতে পারে অথবা ইনকারেক্টলি ইনফরমেশন প্রোভাইড করে লোনগুলো পাস হয়েছে। দিস ইজ ওয়াই আগে খুবই কুইকলি লোন পাস হয়ে যেত, বাট এখন অনেক টাইম লাগতেছে। এখন আপনারা যদি পিপিপি লোন অ্যাপ্লাই করে থাকেন আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেন, আর আপনাদের একটু শুধু পেশেন্ট থাকা লাগবে এই লোনটা পাস হওয়ার জন্য। ইসলাম তারিকুল প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলছেন যে পিপিপি লোন কিভাবে অ্যাপ্লাই তিনি করতে পারেন উইদাউট বিজনেস অ্যাকাউন্ট ছাড়া, এটা কি সম্ভব কিনা? এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, তার মানে আপনি যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, তাহলে আপনি যে লেন্ডারের কাছ থেকে অ্যাপ্লিকেশন করবেন, লেন্ডার মানে হলে যে কোনো একটা ব্যাংক, অনেক ব্যাংক এই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে। এখন আপনি যদি ধরেন লেটস সে সিটি ব্যাংক, টিডি ব্যাংক অর চেজ ব্যাংক, হোয়াটএভার ইট ইজ, আপনারা যদি ওদের সাথে যদি অ্যাপ্লিকেশন করতে চান, মোস্ট লাইকলি ওরা বিজনেস অ্যাকাউন্ট রিকোয়ার করে। আপনারা যদি এই পজিশনে থাকেন তাহলে আপনারা অনেক অন্যান্য ফিনটেক কোম্পানি আছে, থার্ড পার্টি কোম্পানি আছে, আপনি পিপিপি লোন গুগল করলেই অনেক লেন্ডার বেরোয় যাবে, আপনারা তখন ওদের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। যখন ওরা আপনার বিজনেস ইনফরমেশন চাবে, বিজনেস ইনফরমেশন মানে হলে গিয়ে আপনার বিজনেসের নাম, ইআইএন, সোশ্যাল, আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের বিজনেসের নাম আপনার স্কেজুল সিতে লেখা আছে। যাদের কোম্পানির নাম নাই, বিজনেসের নামটা আপনার নাম যেটা থাকে আপনি স্কেজুল সিতেই লেখা দেখবেন আপনি কি লেখা। আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার হবে গিয়ে আপনার বিজনেসের এসএসএন। ওরা জিজ্ঞেস করবে আপনার কি ইআইএন নাম্বার আছে নাকি এসএসএন নাম্বার, তখন এসএসএন নাম্বার দিবেন। আর যখন ওরা ডকুমেন্টেশন চাবে তখন আপনার ডিসেম্বর পার্সোনাল যে ব্যাংক স্টেটমেন্ট আছে যেখানে আপনার
এই কাজের লেনদেন হয় ওইটা হলো গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তখন আপনি ওই ব্যাংক স্টেটমেন্টের ইনফরমেশন গুলো ইউজ করবেন টু প্রোভাইড অল দ্য ডকুমেন্টস দ্যাট দে আর আস্কিং ফর। শিবারই প্রশ্ন করেছেন, তিনি বলছেন ইউআই থেকে তিনি পূর্বে $164 পেয়েছেন, এখন ট্যাক্স কেটে তিনি পান $42, কিন্তু তার প্রশ্ন হচ্ছে আবার যেটি $300 যেটি এই বিলের আওতায় তিনি সেটি পাচ্ছেন, এখন তাকে পুনরায় আবেদন করতে হবে কিনা? যদিও এই প্রশ্নের উত্তর আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন, আপনি যদি আবার একটু বলতেন যে কাদের আসলে পুনরায় আবেদন করতে হবে। এখন আপনারা যদি উনি যদি পিওএ থেকে থাকেন তাহলে উনার অ্যাপ্লিকেশন করা লাগবে না, উনি অটোমেটিক্যালি এই উনার মিনিমাম পেমেন্ট যেটা পান স্টেট থেকে 182 or whatever it is প্লাস এনহ্যান্স পেমেন্ট দুটাই আপনারা পাবেন। কিপ ইন মাইন্ড আপনারা কিন্তু যাদের ইউআই যাদের ফাইল আপনারা যদি নতুন ভাবে অ্যাপ্লিকেশন না করেন, রাইট, উনার ক্ষেত্রে বোধহয় অ্যাপ্লিকেবল না, বিকজ মোস্ট লাইকলি উনি পিওএ তে আছেন, বাট ইউআই তে আপনারা যদি নতুন ভাবে যদি ওরা যদি বলে ফাইল এ ক্লেম আর আপনি যদি ক্লেমটা ফাইল না করেন, রিনিউ না করেন, তখন কিন্তু আপনারা ওই এনহ্যান্স $300 পাবেন না। সো মেক শিওর ওরা যদি বলে ফাইল এ ক্লেম, গেট ইট ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। সাহা প্রশ্ন করেছেন, তিনি বলছেন এসবিআই বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কি সেম অ্যাকাউন্ট কি পিপিপি লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা? উনার কোয়েশ্চনটা বেসিক্যালি উনার কোয়েশ্চন যেটা হইলে গিয়া উনার কি এসবিআই তে যে পয়সাটা গেছে ওই সেম ব্যাংক অ্যাকাউন্ট উনি পিপিপি লোনের জন্য ইউজ করতে পারবে কিনা না? ইয়েস, ওইটা নিয়ে কোনো বিগ ডিল নাই, আপনারা সেম ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ সিন এখানে কোনো ইস্যু হয় নাই। আপনার কাছে কি ইআইডি লোন সম্পর্কে যদি কিছু তথ্য থাকে সেটি নিয়ে আমরা দর্শকের কাছে যাব। ওকে, সো ইআইডিএল লোন যেটা এটা আপনার এসবিআই এর মাধ্যমে যেটা আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লাই করেন, আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, এখনো যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন নাই, এটা আপনি সার্চ করবেন এসবিআই ইআইডিএল লোন, তখন আপনাকে ডাইরেক্টলি sba.gov এর ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আপনারা ওই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। এই লোনটা অ্যাপ্লিকেশন ডিপেন্ড করে আপনার বিজনেস কত তারিখ থেকে শুরু হয়েছে। এখন আপনার যদি ব্যবসা যদি জানুয়ারির 31 তারিখ 2020 পরে হয় তাইলে কিন্তু আপনি ইআইডিএল লোনের জন্য আপনারা এলিজিবল না। এখন আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন ওরা আপনাদের গ্রস ইনকাম চাবে, আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন আপনার গ্রস ইনকাম থাকবে আপনার স্কেডিউল সির উপরে, তখন আপনি গ্রস ইনকামটা দিবেন, আপনার কোনো কস্ট অফ গুড সোল থাকবে না। কস্ট অফ গুড সোলস মিন আপনি যদি কোনো ইনভেন্টরি বিজনেসে আসেন যেখানে আপনার মাল কিনা লাগে, থিংস লাইক দ্যাট, তখন লোনটার অ্যামাউন্ট ডিটারমাইন হবে 50% অফ দ্য গ্রস ইনকাম। আপনারা যদি বিজনেস হয়ে থাকেন তখন আপনার বিজনেসের 1120 1065 যে ফর্মটা আপনার ফাইল করেন তখন 2019 এর নাম্বারটা ইউজ করা বেস্ট অপশন। ফাহিম প্রশ্ন করেছেন, যাদের বয়স 17-18 বছর প্যান্ডামিকের জন্য জব করতে পাচ্ছেন না ওরা কি করবে, বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করবে কিনা? এই ক্ষেত্রে আমি একটু সম্পূরক প্রশ্ন জুড়ে দিতে চাই। আমরা বেকার ভাতার শর্ত হিসেবে দেখেছি যে আগে কাজ করার কিংবা এখন হচ্ছে কাজ করার এবিলিটি, দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু আব্দুল চৌধুরী আরেকটি দৃশ্যপট আছে যে যারা হয়তো আগে কাজ করেননি কিন্তু এখন হয়তো কাজে যেতেন, কিন্তু প্যান্ডামিকের কারণে যেহেতু জব সেক্টরগুলো বন্ধ আছে তারা আবেদনও করতে পারছেন না, তো সেক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কি বলে? ওকে, সো পিওর রুলের আন্ডারে অরিজিনালি যারা স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করছিলেন, কারণ ওরা কাজে যাইতে পারেন নাই অথবা কাজ খুঁজতেছেন অথবা ওরা 1 মাস কাজ করছিলেন সেলফ এমপ্লয়েড হিসেবে, ওরা কিন্তু আনএমপ্লয়মেন্ট যখন অ্যাপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেশন গুলো খুবই দ্রুত অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আপনারা যদি সেম সিচুয়েশনে থাকেন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন পিও এর আন্ডারে, বাট এখন কিন্তু অনেক ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট আছে যেখানে আপনারা ইনফরমেশন গুলো কারেক্টলি দেওয়া লাগে। তো এখন এগেন আপনারা যদি পিও এর মাধ্যমে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতে চান আপনারা করতে পারবেন, বাট মেক শিওর আপনারা সঠিকভাবে সব ইনফরমেশন গুলো প্রোভাইড করতেছেন। অলসো যারা প্যান্ডেমিকে আগে কাজ করেন নাই বাট প্যান্ডেমিকের সময় কাজ পাইছেন, কাজ শুরু করছেন আর এবং এখন কোনো কারণে কাজ চলে গেছে, তখন আপনারাও স্টিল আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট মেক শিওর ইউ আনসার অল দ্য ইনফরমেশন কারেক্টলি, দেন let New York State or any state you're in, let them decide আপনারা ওই আনএমপ্লয়মেন্টটা পাবেন কিনা না। আমাদের এই 1.9 ট্রিলিয়ন বিলে হাউজিং এড আছে, যেটার মধ্যেও হচ্ছে যারা হচ্ছে ভাড়াটে 20 বিলিয়ন এবং 10 বিলিয়নের কথা আছে যারা হচ্ছে ওনার। এখন একজন প্রশ্ন করেছেন সালমা, তিনি বলছেন তিনি মর্গেজ যে গ্র্যান্টি আছে এই বিলের আওতায় সেটির জন্য কিভাবে আবেদন করবেন? এই তথ্য কি এখন পর্যন্ত কি বিস্তারিত এসেছে? হ্যাঁ, এই ইনফরমেশনটা আমার হাতে নাই, কারণ আমি এখন মোস্টলি ট্যাক্স রিলেটেড এন্ড পিপিপি লোন রিলেটেড এসবিআই লোন রিলেটেড কাজ নিয়ে আমি ব্যস্ত আছি। সো এইটার আনসার আমার কাছে নাই, বাট আমি যেটা মনে হয় আপনারা যদি 7 o'clock এর শোতে আপনারা এই আজ করেন, আই থিঙ্ক ওদের কাছে আনসারটা থাকবে।
বাট আমরা চেষ্টা করব টিভিএন 24 টেলিভিশনের মাধ্যমে আমরা হয়তো আগামীকাল রাত 10টায় যখন অনুষ্ঠানটি করব যে বাড়ি ভাড়া এবং মর্গেজ গ্রেন্ট যদি এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নীতিমালা থাকে তাহলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে। যদি আমরা একটু প্রশ্ন নিই তারপরে আবার আসি ইনফরমেশনে। আব্দুল চৌধুরী কে আছেন আমাদের সাথে ফোনে? ওকে, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন নি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো। আব্দুল চৌধুরী সাহেবকে আমার সালাম, ওনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমার শুনছেন নি আপু? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ওই আমার এক ভাই, উনি ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর 31 পর্যন্ত উনি মানে পার্ট টাইম কাজ করছিল এবং পার্সিয়াল বেনিফিটও পাইছে। জানুয়ারি থেকে সে ফুল টাইমে ঢুকছে, ফুল টাইম কাজ করতেছে। এখন ওর এই মালিক বলছে যে তোমাকে আর আমি ফুল টাইম দিতে পারবো না, তোমাকে আমি পার্ট টাইম কাজ দেবো। তো যদি এখন পার্ট টাইম কাজ দেয় 3 দিন, তাহলে সে কি আবার পুনরায় কি এই আনএমপ্লয়মেন্ট করতে পারবে কিনা বা তার করণীয় কি? আচ্ছা, কি বলবেন? আপনার এই আনএমপ্লয়মেন্টের অ্যাকাউন্টটা স্টিল অ্যাক্টিভ থাকার কথা। আপনি তখন ঢুকে সার্টিফাই করা শুরু করবেন, আর যত ঘন্টা কাজ করছেন ওই অ্যামাউন্টটা আপনি ইনক্লুড করবেন। আর উনি যদি 30 ঘন্টার নিচে কাজ করে থাকে প্লাস $504 নিচে ইনকাম থেকে থাকে, উনি পার্শাল আনএমপ্লয়মেন্ট পাবেন। যেহেতু উনি অতদিন সার্টিফাই করেন নাই, ওরা আপনাকে জিজ্ঞেস করতে পারবে যে হ্যাভ ইউ রিটার্ন টু ওয়ার্ক। এখন আপনি যদি রিটার্ন টু ওয়ার্ক হয়ে থাকেন, আপনি বলবেন কোথায় কাজ করছিলেন, এন্ড এট দ্যাট পয়েন্ট তখন ইন্ডিকেট করা লাগবে যে আগে আপনার ফুল টাইম ছিল বা এখন আপনার ফুল টাইম কাজ নাই। সো আপনি লিগ্যালি আপনি এলিজিবল আছেন পার্শাল আনএমপ্লয়মেন্ট ক্লেমের জন্য। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি জ্যাকসন হাউস থেকে বলছিলাম। জি আপু, প্রশ্নটি? আপু আসলে আমার প্রশ্নটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। আসলে আমার এক কাজিন, উনি ইউএস সিটিজেন। তো উনি হচ্ছে লাস্ট ইয়ারে প্যান্ডামিকের আগে দেশে ছিলেন। তো এই বছর মার্চে উনি ব্যাক করছে দেশ থেকে, মার্চের 1 তারিখে। তো উনি মার্চের 3 তারিখে একটা মেসেজ থেকে একটা মানে লেবার ডিপার্টমেন্ট থেকে একটা হার্ড কপি পায় মেইলে যে উনি আনএমপ্লয়মেন্টের বেনিফিট উনি পাচ্ছে, এই টাইপ আর কি। তো উনি তো কখনো আনএমপ্লয়মেন্টে ক্লেমই করে নাই। পরে হচ্ছে উনি ওখানে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর উনি যখন জানাইছে যে আমি আনএমপ্লয়মেন্ট কখনো ক্লেম করি নাই, তখন হচ্ছে ওনাকে মানে বলছে যে ফ্রড ডিপার্টমেন্টে ক্লেম করতে। তো ফ্রড ডিপার্টমেন্টে ক্লেম করার পরে উনি আইডি ক্রিয়েট করতে পারছে, বাট সোশ্যালটা পুট করতে পারছে না। এই অবস্থায় কি করণীয়? আর হচ্ছে উনি ইংলিশে অতটা বেশি এক্সপার্ট না যে উনি ডিপার্টমেন্টে ফোন দিয়ে কথা বলবে বা কি করবে। তো উনি খুব অরিড এই ব্যাপারটাতে, যদি একটু হেল্প করতেন। অবশ্যই, এটি আসলে চিন্তার বিষয়। আব্দুল চৌধুরী কি বলবেন? ওকে, এখন আনএমপ্লয়মেন্টে কিন্তু অনেক ফ্রড হয়েছে, যেখানে আউটসাইডার মিনিং পিপল আউটসাইড অফ ইউনাইটেড স্টেটস হ্যাক করে অনেক আনএমপ্লয়মেন্ট ক্লেম করছে। এখন আপনি যদি কোনো আনএমপ্লয়মেন্টের লেটার পেয়ে থাকেন যে আপনি আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লিকেশন হয়েছে বাট কিন্তু আপনি আসলে করেন নাই, দেন ইয়াস আপনার মাস্ট ফ্রড ডিপার্টমেন্ট এটা জানানো লাগবে। কারণ অনেক সময় কিন্তু নিউ ইয়র্ক স্টেট আইডি, এটা আই থিঙ্ক idme.com or id.me.com whatever it is, ওইখান থেকে ইনফরমেশন পাঠায় ভেরিফাই করার জন্য। এখন আপনি যদি কখনোই কোনো আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করেন নাই আর আপনার একটা ইনফরমেশন আসছে ইমেলে যে idme.com whatever the case is, আপনার কিন্তু তখনও বোঝা লাগবে যে এটা ফ্রড হইতে পারে। এখন আপনার ক্ষেত্রে ফ্রড ডিপার্টমেন্টে ডেফিনেটলি কল করা উচিত। আই থিঙ্ক আপনি কল করছেন। এখন আপনি যদি উনি যদি ইংলিশ না জেনে থাকে, অনেক ট্রান্সলেটর আছে, এখন কিন্তু বাঙালি ট্রান্সলেটর আছে, তখন ওদেরকে বোঝানো লাগবে যে তার একজন ট্রান্সলেটর দরকার। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব। হ্যাঁ, কারণ আমার যেটা মনে হচ্ছে যেটা উনার somehow somebody from outside এটা fraudulently এটা অ্যাপ্লিকেশন করছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর যারা আছেন তাদের প্রশ্নগুলো নিব। সেই সাথে আব্দুল চৌধুরী, আমরা EIDL লোন নিয়েও আরেকটু বিস্তারিত জানতে চাই, কারণ অনেকে প্রশ্ন করছেন এই বিষয়ে। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। কুলসুম বেগম প্রশ্ন করছেন ফেসবুকে, তিনি বলছেন তিনি এখনও তার স্টিমুলাসের যে অর্থটি সেটি পাননি এবং তার কোনো ডিপেন্ডেন্টও নেই, মানে তিনি নিজেরটা পাননি এখনো। ওকে, সো প্রথমত ওনার দেখা লাগবে উনি কি এলিজিবল কিনা না, রাইট? কারণ আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার ইনকাম অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যদি 80,000-এর উপরে হয়, তাহলে আপনি এলিজিবল না।
আর আপনি যদি এলিজিবল হয়ে থাকেন আপনার শুধু এখন একটু ওয়েট করা লাগবে। নুপুর আপা, আমি একটু কুইকলি একটা ওই ফ্রড রিপোর্ট দিয়ে একটা জি, জি, আপডেট জি। দিয়ে দেই। অবশ্যই। আমি এটা একটু রিসার্চ করতেছিলাম। So, এখন আপনারা যদি dol.ny.gov এ যান তখন আপনাকে অনেক ইনফরমেশন দিবে, আপডেটেড ইনফরমেশন দেয়, ধরেন আমেরিকান রেস্কিউ প্যাকেজে কি হচ্ছে এন্ড থিংস লাইক দ্যাট। ওইখানে একটা লিংক আছে যেখানে লেখা আছে ফ্রড আপডেট। ওইখানে আপনি যদি যান আরেকটা লিংকে নিয়ে যাবে, তখন আপনি ওইখানে রিপোর্ট ইউআই বেনিফিটস ফ্রড টু নিউ ইয়র্ক স্টেট, তখন ওই ফ্রডগুলো আপনি ওইখানেই রিপোর্ট করতে পারবেন। তখন ওরা আপনার নাম চাবে, অ্যাড্রেস চাবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাবে, ওই ইনফরমেশনগুলো আপনার প্রোভাইড করবেন, তখন দেন দে উইল কন্ট্যাক্ট ইউ। আমরা একটু ফোনের প্রশ্ন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ব্রুকলিন থেকে কাজী মোহাম্মদ হোসেন বলছিলাম। জি। আমি ওই গতবার দুটো স্টিমুলাস ট্যাক অন টাইমে পেয়েছি, এবার স্টিমুলাস ট্যাকটা আমি এখনো পাই নাই। ওই সম্ভবত আমি ট্যাক্স ফাইলটা করেছি, এই কারণে কি না আমাকে একটু পরামর্শ দিবেন। আচ্ছা, আর কোনো আমি প্রশ্ন আছে? 2020 ট্যাক্স ফাইল করে ফেলেছি অলরেডি, টাকাও আমার জমা হয়েছে, এক নাম্বার। সেকেন্ড একটা কোশ্চেন আছে, সেটা হলো যে 10,200 আনএমপ্লয়েড ট্যাক্স দিতে হবে না, সেটা তো আমি ট্যাক্স দিয়ে অলরেডি ট্যাক্স ফাইল করে ফেলেছি। এই দুইটা প্রশ্নের কাইন্ডলি একটু জবাব দিলে খুশি হব। আচ্ছা, ধন্যবাদ। জি, আব্দুল চৌধুরী। ওকে, এখন আপনার যদি এই স্টিমুলাস চেক এখনো আসে নাই, এখন নিউ ইয়র্ক আইআরএস কিন্তু সব স্টিমুলাস চেক এখনো পাঠায় নাই। ওরা অনেক ব্যাচ পাঠাইছে, বাট অনেক পয়সা এখনো রয়েছে ওরা যেটা এখনো পাঠায় নাই। তখন আপনাদের ওয়েট করা লাগবে। লাস্ট টাইমও কিন্তু ওই গত $600 যেটা ছিল এরকম সেম ভাবে অনেকে ডিলেতে পাইছেন, লেটে পাইছেন। তো এখন আপনার শুধু এখন অনলি আনসার আই কুড গিভ ইজ, আমার কাছে আনসারটা নাই, উই হ্যাভ টু জাস্ট ওয়েট এন্ড সি। আর সেকেন্ডলি আপনার যেহেতু আনএমপ্লয়মেন্ট ছিল আর আপনি অলরেডি ট্যাক্স ফাইল করে ফেলছেন, বর্তমানে আইআরএস যেটা বলছে নট টু অ্যামেন্ড দ্য ট্যাক্স রিটার্নস ইয়েট, এখন যদি একটু ওয়েট করা লাগবে। আমার যেটা মনে হয় আগামী এক সপ্তাহ বা সুন আইআরএস একটা গাইডলাইন দিবে আপনাদের কি করা লাগবে, বাট এজ অফ রাইট নাও ওরা বলছে ডু নট ফাইল অ্যান অ্যামেন্ডেড রিটার্ন। কে আছেন আমাদের সাথে? জি নূপুর আপা আসসালামু আলাইকুম এন্ড গাফফার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। জি জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে গতকালকে হাবিব ভাই 10x আর্ন ইনকামের ব্যাপারে বললো যে এটা 1 উইকে যদি হয় তাহলে আপনার করতে হবে না। তো আমি মেক শিওর হতে চাই এটা কি 1 উইকের জন্য না কয়েকটা উইক মিলে 10x যদি হয় তাহলে আমি এলিজিবল না। আর আরেকটা আমার কোশ্চেন হলো, আমার বিগিনিং থেকে আমি ফাইল ওপেন করছি মার্চে, তারপরে আমার রেস্টুরেন্ট ক্লোজ ছিল, তো আমি তো আর কাজে কখনোই ব্যাক করি নাই। তো আজকে আমার একটা ডকু সাইন মানে একটা ইমেল আসছে যেটা হলো ডকু সাইন, তা আমার কি রিঅ্যাপ্লাই করতে হবে? এই দুইটা কোশ্চেন আমার। আচ্ছা, আব্দুল চৌধুরী কি বলবেন? আপনি যখন ইমেলটা পাইছেন আপনার ডেফিনেটলি অ্যাপ্লাই করা লাগবে। And I think হাবিব ভাই যেটা বলতে চাইছেন, মাই আন্ডারস্ট্যান্ডিং যেটা, এটা আই থিঙ্ক ইটস 10 টাইমস ইউর উইকলি বেনিফিট, রাইট? এখন আপনার উইকলি বেনিফিট ধরেন যদি $504 হয়ে থাকে, সো মাল্টিপ্লাই বাই 10, তার মানে আপনার ইনকাম যদি 5,040 টাকার উপরে হয়, নট জাস্ট দ্য উইক বাট দ্যাট টোটাল পিরিয়ড, তাইলে আপনার ডেফিনেটলি নতুন ক্লেমটা ফাইল করা লাগবে। সো ইয়া, ইটস নট জাস্ট এক উইক না, সব উইকগুলো মিলায়, মানে টোটাল সামগ্রিকভাবে, রাইট? ইয়া। সো বেসিক্যালি একজন যদি সো আপনার যে উইকলি বেনিফিট যেটা আছে মাল্টিপ্লাইড বাই 10, দেখবেন ওইটা কত টাকা, ওইটা যদি 3,000 হয়, বাট আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করার পরে আপনি পার্শালি কাজ করছেন, আর যত টাকার কাজ করছেন সব ইনকাম গুলো একসাথে যোগ হয়ে যদি ওই বেনিফিট টাইমস 10 এর উপরে হয়, তাহলে আপনার ডেফিনেটলি ক্লেম করা লাগবে। এনিওয়ে সিম্পল আনসার ইজ, ওরা যদি আপনাকে ইমেল পাঠাইছে, ডাকি সাইন পাঠাইছে, দেন আপনার ডেফিনেটলি করা লাগবে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমার দুইটা প্রশ্ন আছে আব্দুল সাহেবের কাছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাকে দেখা গেছে যে আমি স্টক করি, স্টকের ক্ষেত্রে অনেকগুলি পেজ হয়, যেমন 100-150 পেজ। এখন কোন কোন পেজটা আসলে আমার জন্য ট্যাক্সে জমা দেওয়া জরুরি, আমাকে এই প্রশ্নটা একটু উত্তর দিবেন। আর একটা প্রশ্ন হইল যে আমার কন্টিনিউ আমি লেনদেন করলে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে, এবং লং টাইম 1 বছরের জন্য যদি স্টক লেনদেন করি সেক্ষেত্রে কিরকম ট্যাক্স দিতে হবে। এই দুইটা প্রশ্ন আমাকে জানালে আমি খুশি হব। থ্যাংক ইউ। কি বলবেন?
ওকে, আপনারা যখন এই 1099 ডাউনলোড করবেন, ওইটা 50টা পেজ আপনার প্রিন্ট আউট করা লাগবে না। আই থিঙ্ক আপনার অ্যাকাউন্টেন্ট ওইটা যদি উনাকে ইমেল করেন পিডিএফ দেন, দ্যাটস ফাইন। ইউজুয়ালি উনার যেটা দরকার হবে, ওই যে 1099 কনসলিডেট যদি থাকে, ওইখানে আপনার ডিভিডেন্ড ইনকাম থাকবে, যদি থেকে থাকে ইন্টারেস্ট ইনকামও থাকবে, প্লাস ক্যাপিটাল গেইনস এর সামারি থাকবে। যখন ক্যাপিটাল গেইনস এর সামারি থাকে তখন ইউজুয়ালি পুরো পেজগুলো লাগে না। বাট আপনার যদি কোনো সেল থেকে থাকে যেখানে বেসিস ওরা রিপোর্ট করে নাই, তার মানে আপনি কত টাকায় ওই স্টকটা কিনছেন ওইটা যদি সামারিতে রিপোর্ট করে নাই, তখন আমাদের ডিটেলে দেখা লাগে কোন স্টকটা আপনি বেচছেন যেখানে আপনার বেসিস নাই। তখন ওইটা আমরা আরো ইনফরমেশন বার করে তখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে কবে ওই স্টকটা কিনছেন, কয় তারিখে কিনছেন, দেন উই হ্যাভ টু ডু এ ম্যানুয়াল ক্যালকুলেশন, থিংস লাইক দ্যাট। আমার সাজেশন যেটা, আপনারা ওই পিডিএফ কপিটা আপনাদের অ্যাকাউন্টেন্ট কাছে নেবেন, let them decide if they need the whole thing or not. আমি always say bring the whole thing. শরীফ ভুইয়া প্রশ্ন করেছেন, তিনি EIDL লোন তার অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু তিনি জানতে চাচ্ছেন ক্যাশ অ্যাডভান্স যেটি আছে সেটি তিনি কিভাবে পাবেন। ওকে, এখন এটা ডিপেন্ড করে। এখন আপনি যদি এখন EIDL অ্যাপ্লিকেশন করেন, আপনি মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ EIDL এর গ্র্যান্টটা আপনি এখন অ্যাপ্লিকেশন করলে পাবেন না। আপনারা যদি আগে অ্যাপ্লিকেশন করে থাকেন তখন আপনাদের যখন গ্র্যান্টটা অ্যাভেলেবল ছিল তখন আপনাদেরকে গ্র্যান্টটা দিত। এখন আপনি যদি প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করছেন, ওই যে নতুন ফার্স্ট রাউন্ড যখন বেরোইছিল ফ্রম মার্চ থ্রু জুলাই ওয়ারেভার দ্য কেসেস, যখন গ্র্যান্টটা অ্যাভেলেবল থাকার কথা কিন্তু আপনারা পান নাই, তখন আপনাদেরকে SBA অটোমেটিকলি একটা ইমেল পাঠাবে ফ্রম targetedadvance@sba.gov। এগেন ইমেলটা হইলে গিয়া targetedadvance@sba.gov। ওই ইমেলটা খুবই জরুরি, কারণ ওই ইমেলটা বেসিক্যালি বলতেছে যে দিস ইজ এন ইনভিটেশন টু টার্গেটেড অ্যাডভান্স। তার মানে হইলে গিয়ে আপনারা এডিশনাল 9,000 অথবা 10,000 অথবা 5,000 যেটাই হোক এডিশনাল গ্র্যান্ট মানি পাইতে পারেন। ওই ইমেলটা পাইলে আপনারা ওইটা ফিল আপ করবেন। তখন আপনাদেরকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। প্রথম কোয়েশ্চেনটা হইলে গিয়ে আপনি কি সিটিজেন না নন রেজিডেন্ট, ওইটা ইট শুড বি ইয়েস। অল দি আদার কোয়েশ্চেন্স ইজ ইউজুয়ালি নো। আপনার যদি ইয়েস থাকে ওই আনসারগুলো, দেন ইউ ডোন্ট কোয়ালিফাই। ইউজুয়ালি ইটস নো। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনার গ্রোস ইনকাম কত ছিল 2019 এর, গ্রোস ইনকাম কত ছিল 2020 এর মান্থলি। ভেরি ইজি ইনফরমেশন, আপনারা ইজিলি নিজেরাও এটা ফিল আপ করতে পারবেন। মেক শিওর আপনারা আপনাদের ট্যাক্স রিটার্নের যেটা আছে ওইটাতে ভিত্তি করে 1099 যেটা 1099 এ যেটা রিপোর্ট আছে ঠিকভাবে আপনারা ওইটা ইনফরমেশন ফিল আপ করে দিয়ে দিবেন। মাহবুবুর মিয়া তিনি প্রশ্ন করেছেন, তিনি কি PPP লোন এবং টার্গেটেড EIDL অ্যাডভান্স লোন একসাথে আবেদন করতে পারবেন কিনা? আপনারা এগেন টার্গেটেড অ্যাডভান্স লোন অ্যাপ্লাই করতে হলে আপনার ইনভিটেশন থাকা লাগবে। লেটস অ্যাসুম আপনি ওই ইনভিটেশনটা পেয়ে গেছেন, ইয়েস আপনি টার্গেটেড অ্যাডভান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, PPP এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। রাইট নাও এইটাতে কোনো ইস্যু নাই। SBA লোনও যদি হয়ে থাকে আপনি স্টিল PPP লোন আপনারা ইউজ করতে পারবেন। এই ইনফরমেশনটা আগে না বেশি অনেক কমপ্লিকেটেড হতে পারে, বাট আমি বলে দেই আপনাদেরকে বিকজ ইউ নিড টু নো দিস। রুল হইল গিয়া আপনি SBA লোন অ্যাপ্লাই করতে পারবেন, PPP লোন অ্যাপ্লাই করতে পারবেন, বাট PPP লোন এক্সপেন্স আর SBA লোন এক্সপেন্স একসাথে ইউজ করা যাবে না। হোয়াট দ্যাট মিনস ইজ, লেটস অ্যাসুম আপনি $50,000 পাইছেন, 5 বছরে আপনি $50,000 স্পেন্ড করছেন EIDL এর জন্য। তারপরে SBA আপনাকে অডিট করছে, জানতে চাচ্ছে যে ওই 50,000 এক্সপেন্সের রিপোর্ট দাও তুমি। তখন আপনি ওই 50,000 এক্সপেন্সের রিপোর্ট দিলেন। তখন ওরা যদি দেখে ওকে আপনি PPP লোনও পাইছেন আর PPP লোনে আপনি $10,000 স্পেন্ড করছেন, আর ওই $10,000 যদি 50,000 থাকে, তখন ওরা বলবে যে ওই $10,000টা ইনক্লুডেড না। এগেন এটা একটু কমপ্লিকেটেড ম্যাটারে চলে যাচ্ছি, বাট আপনারা এটা জানা উচিত। দিস ইজ ওয়াই আই টোল্ড ইউ গাইস দিস। না, সেই ইনফরমেশনগুলো অনেকে জানতে চাচ্ছেন, আপনি সেটিরই আমি এই কারণেই প্রশ্ন করেছি যেন তারা যেহেতু একই ধরনের প্রশ্ন করছেন, সবার কিন্তু এই সামগ্রিক যে প্রশ্নের উত্তরটি সেটি তাদের অনেক কাজে লাগবে। কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা ছোট ছোট কোশ্চেন আছে। এক নম্বর 1 হলো কি আপনার স্পিকারটি কি অন করা ভাইয়া? আমরা কিন্তু ভালো করে শুনতে পাচ্ছি না। স্পিকারটি বন্ধ করে নিয়ে তারপরে প্রশ্নটি করতে হবে। জি, স্পিকার বন্ধ আছে। আচ্ছা, এখন বলুন। আমি PPP লোন পেয়েছি, কিন্তু এটা কি 60% পেরোল হিসেবে দায়িত্ব হবে নাকি বেশি যদি আমি দেয় তাতে কোনো অসুবিধা আছে? আপনি কি ইন্ডিভিজুয়াল না কর্পোরেশন? ইন্ডিভিজুয়াল, আমি উবার ড্রাইভার।
আচ্ছা ওকে, এখন আপনি যদি উবার ড্রাইভার হয়ে থাকেন, প্রথম কোশ্চেন হলো কি আপনি কি নেটে পাইছেন নাকি গ্রসে পাইছেন? গ্রোস। ওকে, এখন আপনি যদি গ্রসে পেয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে যেটা করা লাগবে, ধরেন আপনি পাইছেন 20,000, ওকে, আর আপনি নেটের উপরে পাওয়ার কথা ছিল 5,000, রাইট? আই ওয়ান্ট এভরিবডি টু আন্ডারস্ট্যান্ড দিস। যদি নেটে আপনি পাইতেন 5,000, তখন ওই 5,000 টাকাটা আপনি অটোমেটিকলি স্যালারি হিসেবে ওরা কাউন্ট করবে। তার মানে বাকি রয়েছে আরো 15,000। ওই 15,000টা আপনার যেদিন লোন আসছে ওই দিন থেকে 24 উইকসের মধ্যে এক্সপেন্স হিসেবে ইউজ করা লাগবে। এক্সপেন্স গুলো হলো গিয়ে আপনার স্কেজুল সিতে যে এক্সপেন্স গুলো ছিল, ধরেন ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, গ্যাস, রিপেয়ার যেটাই হোক, ওই এক্সপেন্সের মাধ্যমে আপনার ওই বাকি পয়সাগুলো ইউজ করা লাগবে। টু সামারাইজ, আপনারা যদি পিপিপি লোন পেয়ে থাকেন 100 গ্রসের উপরে, 100% কিন্তু অটোমেটিক ফরগিভনেস না। নেটের অ্যামাউন্টটা 100% ইজিলি ফরগিভেবল, বাট গ্রসের ডিফারেন্স যেটা নেটের আর নেট আর গ্রসের উপরে যে ডিফারেন্স যেটা, ওইটা আপনার এক্সপেন্স হিসেবে দেখায় ফরগিভনেস করা লাগবে। দিস ইজ ওয়াই খুবই ইম্পর্টেন্ট যে আপনারা তখন ওই এক্সপেন্স গুলো ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করে রিপোর্ট করবেন। কারণ এইটা কিন্তু ট্যাক্স রিটার্নের মতো না, যেখানে আপনি একটা ট্যাক্স রিটার্ন দিয়ে দিলেন, এক্সপেন্স যেটা লেজিট না। দিস ইজ এসবিআই, ওরা ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাবে, দে ওয়ান্ট টু সি হাউ দ্য পেমেন্টস ওয়ার মেড। সো আপনারা এটা কেয়ারফুলি করবেন। এটা উনি আছেন, ওনার আরো দুটো প্রশ্ন ছিল, না হলে আমরা পরের প্রশ্নে যাব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম আপু, আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ আমার প্রশ্নটা একটু কাইন্ডলি অ্যান্সার করবেন। আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছি লাস্ট ইয়ার মার্চে। সো আমি একজনের হেল্প নিয়ে এটা অ্যাপ্লাই করছিলাম, এন্ড সে মানুষটা আমাকে হেল্প করছে, বাট সমস্যা হচ্ছে তখন আমার দুটো জব ছিল। একটা হচ্ছে আমার 1099-এ, একটা ছিল W2-তে, এবং W2-র যে ইনকামটা সেটা ছিল মাত্র $300। তো আমি ওই ইনকামটা আমি বুঝতে পারি নাই, আমি তো ওই কাজটা কন্টিনিউ করে যাচ্ছিলাম 300 টাকার W2, আর 1099 এর উপরে আমি আনএমপ্লয়মেন্টটা অ্যাপ্লাই করি, এবং আনএমপ্লয়মেন্ট আমি পাই গত সারাটা মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। সো আমি ওই 300 টাকাটা, ওরা 2 দফায় টাকাটা বেড়ে গেছিল, একবার 450 হয়েছে, এখন এটা 510 টাকা আনটিল ডিসেম্বর পর্যন্ত আর কি। তো এখন এটা থেকে আমার কি প্রবলেম হবে? আমি আসলে এটা জানতাম না, বাট আমি কিছুদিন হলো জানতে পারলাম যে এটা একটা সমস্যা, আমার এই ইনকামটা রিপোর্ট করা উচিত ছিল আনএমপ্লয়মেন্টে। আচ্ছা আপা, আমি কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করে বুঝি। আচ্ছা, আপনি কি $510 পার উইক পাইছেন ওই W2 থেকে? ওই এমপ্লয়? জি জি, আমি 510 টাকা মান্থলি পাইছি, আর প্রথমে ছিল 300 টাকা মান্থলি। একটা কোম্পানি থেকে, একটা এমপ্লয়ার থেকে কাজ করে? জি জি জি, হোম কেয়ারের একটা এতে কাজ করে। আর আমি তো ওকে, বাট ওইটা উইকলি কত হইতো? উইকলি ধরেন এই তো। ওকে, আপনি কয় ঘন্টা কাজ করতেন পার উইক? কয়দিন কাজ করতেন? 2 ঘন্টা, বাট আমি এটা কখনো মেনশন করি নাই সার্টিফিকেশনে। ওকে, আই সি হোয়াটস গোইং অন। ওকে, সো আপনার ক্ষেত্রে এগেন এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন আপনারা কাজ করেন আপনাদের কিন্তু রিপোর্ট করা লাগে। সো টেকনিক্যালি আপনার ক্ষেত্রে আপনার পার্শিয়াল আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা ছিল ইনস্টেড অফ দ্য ফুল এমপ্লয়মেন্ট। তার মানে আপনি যখন এই 500 টাকা পাইতেন পার মান্থ, দ্যাট মিনস ধরেন আপনি পাইছেন 210 টাকা পার উইক, তখন আপনার যেটা করা উচিত ছিল সার্টিফিকেশনের সময় ইন্ডিকেট করা আপনি কয়দিন কাজ করছিলেন ওই 210 টাকা আর্ন করার জন্য। এনিওয়েজ, এখন রুল যেটা নিউ ইয়র্ক স্টেট যেটা বলছে, আপনারা যদি কোনো কারণে ভুলবশত সার্টিফিকেশন করে থাকেন, অনলি ওয়ে টু ফিক্স ইট ইজ বাই কলিং দেম। তো এখন এইটা আপনি ওদেরকে কল করা ছাড়া এটা এই জিনিসটা ওরা ফিক্স করতে পারবে না। এন্ড সেকেন্ডলি, ওইটা যখন ওরা ফিক্স করবে তখন ওরা দেখা লাগবে যে কত টাকা আসলে আপনি এক্সট্রা ওভার পেমেন্ট হিসেবে পাইছেন, তখন কিন্তু ওই ওভার পেমেন্টটা ফেরত দেওয়া লাগবে, রিটার্ন দিতে হবে। হ্যাঁ, এখন এই ওভার পেমেন্টটা এখন 2 থিংস। এখন আপনাকে বোধহয় ওরা এখনো লেটার পাঠায় নাই। এখন ওরা যদি লেটার পাঠায়, আপনি ওদেরকে কন্ট্যাক্ট করার আগে তাইলে কিন্তু আপনাকে ওরা বলবে যে আপনি এই ভুলবশত ফলস ক্লেম করছেন, আপনার আনএমপ্লয়মেন্ট ওরা ডিসকোয়ালিফাই করে ফেলতে পারে, অথবা ওই পিরিয়ডের জন্য ওই পয়সাটা ওভার পেমেন্ট চাবেন উইথ পেনাল্টি। আমার সাজেশন যেটা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্ক স্টেটকে জিজ্ঞেস করেন যে এইটা আপনি করছেন, কিভাবে ফিক্স করা যায়। এগেন, এটা আমার অপিনিয়ন,
আপনি আরো কয়েকজন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে ডিসকাশন করে আপনি এই ডিসিশনটা নেন, দিস কুড বি ক্রিটিক্যাল। সো এখন again it's resolvable, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, রাইট? nobody is going to jail because looks like আপনি এটা ভুলবশত করছেন, সো এটা আপনি নিজে ফিক্স করলে আই থিংক ইউ আর ফাইন। বাট again আপনি আরেকজন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন অথবা আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে আরেকটা ওপিনিয়ন নিয়ে মেক দ্য ডিসিশন দ্যাট ইউ থিংক ইজ বেস্ট। প্রফেশনালের কাছে বসেই আপনার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কারণ যে আয় করুক না কেন সেটি কিন্তু গোপন থাকে না। আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন প্রতিটি আমি বলবো ডলারের কিন্তু হিসেব দিতে হয়, যে কোথা থেকে আয় হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত কিছু। তো যেহেতু যে বিষয়টি গোপন থাকে না সেটি কিন্তু গোপন রাখার কোনো কিন্তু উপায় নেই। আর যেহেতু বেকার ভাতার বিষয়টি আছে, আমরা আরেকটি প্রশ্ন নেই আব্দুল চৌধুরী, যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে হয়তো এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নূপুর আপু, আমি মাহমুদ বলছি মির্জা থেকে। জি, আমার একটা প্রশ্ন স্টিমুলার চেক নিয়ে। সো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এই 2020 ট্যাক্স রিটার্ন করে ফেলেছি 2 উইকস এগো, 2 সপ্তাহ আগে। সো আমার ডিপেন্ডেন্ট আছে 2জন বেবি। সো আমি স্টিমুলার চেকটা পেয়েছি, শুধু আমার বেবি স্টিমুলার চেকটি পাই নাই। এন্ড ওটা ডাইরেক্ট ডিপোজিট হয়েছে, বাট আইআরএস এর কাছে আমার ডাইরেক্ট ডিপোজিট আগে ছিল না। আগে দুইটাই আমি মানে পেপার চেক রিসিভ করেছি। এন্ড 2 সপ্তাহ হয়েছে আমি ট্যাক্স ফাইল করেছি, আমি এখনো রিফান্ডও পাচ্ছি না, বা রিফান্ডটা প্রসেসিং। এন্ড স্টিমুলার চেকটা আমারই পেয়েছি, বাট আমার ডিপেন্ডেন্টের পাই নাই। সো এক্ষেত্রে আমি কি করতে পারি একটু বলবেন? আচ্ছা, কি বলবেন আব্দুল চৌধুরী? আপনাদের আই থিংক দ্য বেবিজ ওয়ার born this year in 2020 আই থিংক উনি বলছেন, তাই না? ওকে, সো আপনার আই থিংক আই এম প্রিটি শিওর আপনি যেহেতু খুবই রিসেন্টলি 2020 ট্যাক্স ফাইল করছেন, আপনাদের বাচ্চাদের ইনফরমেশন ওদের ফাইলে নাই, ওরা 2019 এর ইনফরমেশনটা ইউজ করছে এই স্টিমুলাস চেক দেওয়ার জন্য। সো আপনার এই ক্ষেত্রে এখন দেখা যাক আইআরএস কি বলে, যদি ওরা এডিশনাল পেমেন্ট পরে দিবে কিনা না, আই এম নট শিওর ইয়েট। বা যদি কোনো কারণে আপনি পান না, ইটস ফাইন, আপনি বছরের শেষে ট্যাক্স ফাইলিং এর সময় তখন ওই ইনফরমেশনটা, ওই ক্রেডিটটা আপনি পেয়ে যাবেন, এটা লস হবে না। বাট আই থিঙ্ক আইআরএস গাইডলাইন দিবে উইথিন দ্য নেক্সট উইক অর সো, এই ইস্যুগুলো ওরা কিরকম ফিক্স করবে। আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই আব্দুল চৌধুরী। উনি বলছিলেন যে যেহেতু উনি 2020 ট্যাক্স ফাইলের সময় যেটি হচ্ছে ডিরেক্ট ডিপোজিট আমরা বলছি সেটি ব্যবহার করেছেন, এবং তার স্টিমুলাসের এবারে অর্থটি তিনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আগের যেগুলো হচ্ছে চেকের মাধ্যমে পেয়েছেন। ওনার সাথে আরও অনেকের প্রশ্ন আমি যেটি আপনাকে শুরুতে করেছিলাম, যে ডিপেন্ডেন্টের অনেকেই অর্থটি পাননি, তো সেক্ষেত্রে কি বলবেন? ওকে, সো এখন আইআরএস যেটা ইউজ করছে, ওরা মোস্ট রিসেন্ট ব্যাংক ইনফরমেশন যেটা আছে ওইটা ওরা ইউজ করছে। এখন এমনও হইতে পারে, আপনার ক্ষেত্রে এমনও হইতে পারে যে ওকে ওরা 2019 যদি আপনার কোনো ব্যাংকিং ইনফরমেশন ছিল না, সব চেক সব স্টিমুলাসটা আপনি চেকে পাইছেন, দেন লুকস লাইক ওদের কাছে আপনার ব্যাংকিং ইনফরমেশন নাই। দ্যাট মিনস ওরা আপনার ব্যাংকিং ইনফরমেশনটা পাইছে 2020 ট্যাক্স রিটার্নে। এইটা যদি হয়ে থাকে তাইলে আপনার মতো অনেকেই বাচ্চাদের স্টিমুলাসটা এখনো পান নাই। তো এই ইনফরমেশনটা আমরা এখনো জানি না কি হবে, বাট আই থিংক আইআরএস গাইডলাইন দিবে। এখন এমন হইতে পারে যদি আপনি 2019 এর প্রথম স্টিমুলাস চেক আপনি চেকে পাইছেন, বাট পরে 2019 এর ট্যাক্স ফাইল করে ফেলছেন, রিফান্ড পাইছিলেন, ব্যাংক ডিপোজিট দিছিলেন, দ্যাট মিনস সেকেন্ড স্টিমুলাস চেক আপনার এই ডাইরেক্ট ডিপোজিট আসছে, তার মানে আপনার এই স্টিমুলাস চেকটাও ডাইরেক্ট ডিপোজিটে আসছে। ইট কুড বি ভ্যারাইটি অফ থিংস, এটা একটু ডিফিকাল্ট টু answer it right now, but এখন I think বোঝা যাবে within the next week or so. আরেকটু সময় প্রয়োজন, কারণ সবকিছুই যেহেতু বিলটি পাস হয়েছে তড়িৎ গতিতে কিন্তু অনেকগুলো কাজ করছে, লেবার ডিপার্টমেন্ট, আইআরএস, সমস্ত ডিপার্টমেন্ট মিলে কিন্তু একসাথে কাজগুলো করছে। তো সেগুলো অবশ্যই যাদের প্রাপ্য সেটি অবশ্যই তারা পাবেন, যে কোনো সময় হয়তো সেটির দিক নির্দেশনা আসবে। আব্দুল চৌধুরী, সবশেষে উপসংহারে কি বলবেন? আমি লাস্টলি अगेन বলে যেতে চাই, আপনার কোশ্চেন ছিল যে when is the best time to file. Again, আপনারা যদি সব ডকুমেন্টস রেডি থাকে আপনারা I think you should file. Do not সব লাস্ট মিনিটের জন্য আপনারা ওয়েট করবেন না। এখন স্টিমুলাস চেক অলরেডি ইস্যু হয়ে গেছে, সো I don't think there is any reason to wait. আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফাইল করে ফেলেন। May 17 এর এক্সটেনশন হইলেও স্টিল সবাই যদি লাস্টে একসাথে ফাইল করে অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রির জন্য অনেক ডিফিকাল্ট হবে, সো just try to file it whenever you can.
এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ দিতে চাই এত ব্যস্ত সময়, কারণ ট্যাক্স সিজন খুবই ব্যস্ত যায় আপনাদের, তার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন, সে কারণে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আমরা সব সময় চেষ্টা করি যেটি ঘটছে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং তথ্যের কিন্তু পরিবর্তন হয় এবং নতুন নতুন তথ্য যুক্ত হয়। আমরা চেষ্টা করি সেই সব তথ্যগুলো যুক্ত করে আবার সেগুলো আপডেট করতে। সবাই ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।